রমজান স্পেশাল ৫টি আইটেম নিয়ে আজকে হাজির হচ্ছি আপনাদের সামনে। আমি জেসমিন। আসসালামু আলাইকুম। কে কোথায় আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের ইফতার আইটেমগুলোতে ভাজা পোড়া যাদের পারফেক্ট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যারা নতুন যাদের পারফেক্ট হয় না তারা কিন্তু চাইলে আজকের ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য আমি প্রথমেই পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আর তারপরে কেটে নিচ্ছি মুরগির বুকের মাংস। মুরগি নিয়ে আসলে বাজার থেকে আমি চেষ্টা করি একটু মাংস ফ্রিজে রেখে দেওয়ার, এতে করে বাচ্চাদের জন্য কোনো আইটেম তৈরি করে দেওয়া যায়। তো আজকে চিকেন দিয়েই আমি ২টা আইটেম করে দেখাবো খুব সহজভাবে, যেন কম সময়ে করা যায়। আর যেহেতু বাসায় বাচ্চা কাচ্চা আছে তো তাদেরও অবশ্যই পছন্দ হবে ইনশাল্লাহ। এগুলো কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি প্রথমেই আলুর চপ বা ডিমের চপ যেটাই করি না কেন সেটার জন্য অবশ্যই আলু ভর্তা লাগবে। তো সেটাই আমি প্রথমে করে নিব। এর জন্য আমি সামান্য সরিষার তেল দিয়ে সেখানে ৪-৫টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি এবং শুকনো মরিচ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এভাবেই আলুর ভর্তাটাও করে থাকি। আর এই যে তেলটুকু দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি লবণটা দিয়ে দিই, এতে করে লবণের কাঁচা ফ্লেভারটা একেবারে থাকে না আর এই আলুর চপটা অনেক মজার হয়। তো প্রথমে তো ডিম আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আমি কিন্তু প্রেসার কুকারেতে সিদ্ধ করেছি ডিম আলু একসাথে। আপনারাও করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলুর চপের জন্য পেঁয়াজ মরিচ একটু ঠান্ডা হতে থাক, আর এদিকে আমি আরেকটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এভাবে কেচি দিয়ে আসলে আমি কেটে দিতে পছন্দ করি, এতে করে হাতে ঝাল থাকার সম্ভাবনা থাকে না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ। তো সব কিছুকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা দিয়েই আমি চিকেন পাকোড়া যেটাকে বলা হয় সেটাই বানাবো। তারপরে আমি চলে যাচ্ছি মাংসটা ম্যারিনেট করতে। মাংসের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করব তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া আর সয়া সস। এই গোলমরিচের গুঁড়া আর সয়া সসটা মেশালে চিকেনের ফ্লেভারটা অনেকটাই সুন্দর হয়। আর হ্যাঁ, আপনারা চাইলে লেবুর রসটা কিন্তু ইউজ করতে পারেন, আমি এটা করিনি। এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এদিকে আমার ভর্তার জন্য পেঁয়াজ মরিচ পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে, মানে অতটাও ঠান্ডা না যাতে হাতে সহ্য করা যায়। তো প্রথমে আমি লবণের সাথে মরিচগুলোকে গুঁড়া করে নিলাম আর তারপরে এই তো আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তার মতো যেটা হয়ে আছে সেটা আমি একসাথে আসলে মাখাবো না। এটারও একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে ওই বেরেস্তাটা যে সবার শেষে ইউজ করা যায় তাহলে ভর্তাটা আরও মজার হবে। আমি সাধারণত আলু ভর্তাটা এভাবেই করে থাকি, কিন্তু সেটাতে তেলের পরিমাণটা একটু বেশি দিই বা ভর্তা করার শেষে একটু সরিষার তেলটা ছড়িয়ে দিই। আচ্ছা, ডিমের চপের জন্য আমি একটা ডিমকে কেটে নিচ্ছি। ভেবেছিলাম 2টা ডিমের করব, তারপর দেখলাম না, একটা ডিম দিয়ে হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডিমটা কিভাবে ফোল্ড করলাম। খুবই সহজ। যদি আপনার মনে হয় হাতের আলুটা লেগে যাচ্ছে তাহলে অবশ্যই একটু পানি ইউজ করতে পারেন বা হাতটা ভিজিয়ে নিতে পারেন। তো এইভাবে করে আমি ডিমের চপ করে নিচ্ছি আর এই তো আলুর চপটা এভাবে করে নিচ্ছি। তো সবগুলো আমার করে নেওয়া হয়ে গেল। এখানে একটু বলে রাখি, যদি আপনার ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে এভাবে করে ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে নেবেন, তারপরে পলিব্যাগে ভরে নেবেন, তাহলে আলুর চপ একদিন বানিয়ে কয়েকদিন খাওয়া যাবে। আচ্ছা, চলে আসলাম পাকোড়াতে। এবার মাখানো মাংস বা মেরিনেট করা মাংস থেকে আমি পেঁয়াজের মধ্যে নিয়ে নিলাম অর্ধেকটা মাংস আর এর মধ্যে পরিমাণ মতো বেসন ও সামান্য ময়দা দিয়ে একটু মেরিনেট করে নিচ্ছি আবারও বা মাখিয়ে নিচ্ছি, যেন ভাজতে সুবিধা হয় বা এগুলো খুলে না যায়। তো সেই হিসেবে পারফেক্ট হয়ে গেছে, সেটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি বেগুনি ভাজার জন্য বা চপ ভাজার জন্য বেসনে। তো বেসনটা আসলে আমার চেলে নেওয়া দরকার ছিল বা চেলে নিলে খুব ভালো হয়, তো সময়ের অভাবে সেটা হয়নি। আমি প্যাকেট থেকে সরাসরি আসলে বেসনটা ইউজ করছি। এটা হচ্ছে বুটের বেসন। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম বুটের বেসনের সাথে চালের গুঁড়া আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন, লবণ। এবার যেটা করতে হবে, অল্প অল্প পানি দিয়ে এটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে এবং হাত দিয়ে মাখালেই সবচেয়ে বেটার হয়, কারণ এটাকে যতটা ফেটা যাবে ততটাই কিন্তু বেগুনিটা পারফেক্ট হবে বা ফুলকো হবে। তো এই তো আমি হাত দিয়ে প্রায় 5-6 মিনিটের মতো অল্প অল্প পানি দিয়ে দিয়ে এটাকে মথে মথে ফেটিয়ে নিচ্ছি বা ফেটিয়ে নিব। আর বেসনের সাথে আমি আরও 2টা জিনিস অ্যাড করব, সেটা একটু পরে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করে কয়েক মিনিট ধরে একটু ধৈর্য সহকারে ফেটিয়ে নিতে হবে।
এবার কিছুক্ষণ পরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার, আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। প্রথম দিকে আমি ঘন অবস্থায় ফাটালেও পরে কিন্তু পানি অ্যাড করে একটু পাতলা করতে হবে, এবং কী ধরনের পাতলা করতে হবে সেটাও বলে দিচ্ছি। আপনার আঙুলটা ট্যাপ করলে যেন আঙুলের স্কিনটা দেখা না যায় বা আঙুলের সাথে লেগে থাকে। আচ্ছা, মাখানো সব কিছু শেষ, এবার ভাজা পোড়ার পালা। আর এই যে তেলটা গরম হয়ে গেল, এই গরম তেলটাই আমি এই ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাও একটা টিপস। এতে করে বেগুনি বা চপ ভাজার সময় খুব বেশি তেল অ্যাবজর্ব করবে না বা তেলটা ফুরাবে না, আর বেগুনি অনেকক্ষণ মচমচে থাকবে। এবার পাতলা করে কেটে রাখা বেগুন, সেটাকে জাস্ট এভাবে করে ধরে কিছুটা নিংড়ে নিতে হবে। এতে করে বেগুনি পারফেক্ট মচমচে হবে। আর যদি ব্যাটারটা বেশি গায়ে লেগে থাকে তাহলে কিন্তু আটার মতো লেগে থাকবে বা ফুলে থাকবে শুধু, সেটা মচমচে হবে না। আর হ্যাঁ, তেলটা প্রথমে ভালো মতো গরম করে নিয়ে তারপরে কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। আর এই ভাজার ক্ষেত্রে অনেকে হয়তো জানেন না যে কতটুকু ভাজতে হয়, কারণ ফুলে উঠলেই মনে করেন যে হয়ে গেছে বেগুনি ভাজা। আসলে কিন্তু তা না, সেটা কখনো মচমচে হয় না। আমি যখন দেখব যে ঝনঝন একটা শব্দ হচ্ছে ছাঁকনিতে তুলে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, এটা এবার পারফেক্টলি মচমচে বেগুনি হয়েছে। তো এভাবে করে আমি সবগুলো কিন্তু ভেজে নিচ্ছি। বেগুনি ভাজা তো শেষ। বেগুনি ভাজতে যেহেতু বেশি তেল লাগে তাই প্রথমে আমি সেটাই ভেজে নিয়েছি। আর এবার চলে যাচ্ছি চিকেন পাকোড়াতে। তো চিকেন পাকোড়া আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, লম্বা অথবা গোল। তো আমি গোল করেই মানে ডাল বড়ার মতো করে আসলে ভেজে নিচ্ছি। এতে করে আমার মনে হয়েছে জিনিসটা একটু ক্রিস্পি হবে। সবসময় যে কোনো ভাজা পোড়া জিনিসে অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজার চেষ্টা করবেন, এতে করে জিনিসটা খুব সুন্দর মতো ভাজা হবে। তো আমি আসলে অনেকগুলোই দিয়েছি সরিয়ে সরিয়ে। তো প্রথম বাজারে যে কয়টা দিয়েছিলাম সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। তো এভাবে করে আমি সবগুলো চিকেন পাকোড়াগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। আপনার পছন্দ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাকি চিকেনগুলো দিয়ে আমি কী করলাম সেটা দেখতেও ভিডিও শেষ পর্যন্ত চোখ রাখুন। যেহেতু আমাদের বাসায় ছোট্ট একটা পিচ্চি আছে, 1.5 বছর, সে তো ঝালের তেমন কিছু খেতে পারবে না, তবে সেটা সে করে দিলে ঠিকই খেতে পারবে। তো এরপর আমি চপগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে ডিমের চপ। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি স্টেপ বাই স্টেপ কীভাবে জিনিসগুলো ভাজছি, মানে যেটাতে যতটুকু তেলের দরকার সেই হিসেবে কিন্তু আমি জিনিসগুলো ভেজে নিচ্ছি। তো আমার আলুর চপগুলো ডান। এবার আমি দিয়ে দিচ্ছি একে একে আলুর চপ। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে আলুর চপগুলো দিচ্ছি। এতে করে আমার মনে হয় চপটা আসলে দেখতে খুব সুন্দর হয়, হাত দিয়ে দিলে এতটা সুন্দর হয় না। এগুলো আসলে কাজ করতে করতে আমার অভিজ্ঞতার একটা ফল বলতে পারেন, সেটাই আপনাদের সাথে আসলে একটু শেয়ার করি। তো এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এবার সবশেষে সেই যে চিকেন পাকোড়া থেকে চিকেন রেখেছিলাম, তো সেগুলোর মধ্যে কিছুটা বেসন মাখিয়ে নিয়েছি যেন একটু ক্রিস্পি হয়। আর সেগুলোকে আমি সুন্দর মতো ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে চিকেন পপকর্ন। তো যাই হোক, ছোটদের জন্য করেছিলাম এটা। তো মাশাআল্লাহ সেও খুব পছন্দ করেছে। তো সব শেষে আমার ভাজা পোড়ার ফাইনাল লুক। তো কেমন হয়েছে সব কিছু, আর কিছু শিখতে পারলেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানালে আমি অনেক খুশি হব। আর হ্যাঁ, এই আইটেমগুলো নিঃসন্দেহে 1 ঘন্টা মচমচে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।